কল্পনা করুন যে আপনি আপনার পরিবারের সাথে নীল সমুদ্রের নৌকায় ছুটি কাটাতে গিয়েছেন। চারিদিকে শুধু জল ছড়িয়ে আছে, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। সমুদ্রের জল কোথাও অদৃশ্য হয়ে যায়। আপনি সমুদ্রের তলদেশের নির্জন ভূমিতে আটকে যান। চারপাশে কেবল ভাঙাচোরা জাহাজের কঙ্কাল আর গভীর অন্ধকারে দানবের গর্জন। এমন পরিস্থিতিতে আপনার মনে অনেক প্রশ্ন আসবে। সমুদ্রের সমস্ত জল কোথায় গেল? এই জল কি আবার ফিরে আসবে? আর যদি ফিরে আসে, তবে কি আমরা সময়ের সাথে পালাতে পারবো? আজকের এই মুভি আপনাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিবে এক ভয়ঙ্কর রহস্যময় অভিজ্ঞতায়, যেখানে প্রতিটি মুহূর্ত আপনার শ্বাস আটকে রাখবে। মুভির শুরুতেই আমরা ক্যারিবিয়ান মহাসাগরের মাঝখানে নৌকায় একটা পরিবারকে দেখতে পাই। এই পরিবারটি বেন নামের এই ছেলেটির জন্মদিন উদযাপন করতেই সমুদ্রের মাঝখানে এসেছে। তারা সবাই একটা স্মরণীয় মুহূর্ত তৈরি করতে খুব খুশি ছিল, তবে তারা জানতো না যে এই আনন্দ কেবল অল্প সময়ের জন্য স্থায়ী হবে। কিছু মুহূর্তের জন্য সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখন তারা সবাই সমুদ্রের দৃশ্য উপভোগ করছিল, তখনই বেনের মা সাঁতার কাটতে সমুদ্রে ঝাঁপ দেয়। এদিকে বেন এবং তার বাবা মাছ ধরায় ব্যস্ত ছিলেন। তখন হঠাৎ বেনের মা জুলিয়া সমুদ্রে অনুভব করলেন তার চারপাশে বিশাল কিছু ঘুরছে। এদিক ওদিক তাকালে সে কিছুই দেখতে পায় না, কিন্তু হঠাৎ কেউ তাকে সমুদ্রের তলায় টেনে নিয়ে যায়। একই সাথে তার নৌকার সরঞ্জামগুলি দ্রুত দিক পরিবর্তন করতে শুরু করে, যেন বড় কিছু ঘটছে। বেন এবং টম মাছ ধরায় ব্যস্ত থাকায় এই পরিবর্তনশীল পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারছে না। এদিকে জুলিয়া দেখতে পায় সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার নৌকা থেকে অনেক দূরে এসে ডুবে যাচ্ছে। জুলিয়া নিজেকে রক্ষা করার জন্য জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু জুলিয়া নৌকা থেকে অনেক দূরে থাকায় কেউ তার কথা শুনতে পারছে না। এখানে জুলিয়া অনুভব করে সমুদ্রের জল দ্রুত পেছনের দিকে সরে যাচ্ছে। জুলিয়া তার মেয়ে ক্যাসিকে ডাকতে শুরু করে, কিন্তু সে হেডফোন লাগিয়ে গান শোনার কারণে কিছুই শুনতে পায় না। বেন, ক্যাসি এবং টম জানেই না যে জুলিয়া সাঁতার কাটতে সমুদ্রে নেমেছে। জুলিয়া ধীরে ধীরে তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে হঠাৎ টম জুলিয়ার কণ্ঠস্বর শুনতে পায়। তখন টম তৎক্ষণাৎ তাকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে বেন নৌকার ইঞ্জিন চালু করে তাদের কাছে নিয়ে যায়। ভাগ্যক্রমে টম জুলিয়াকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে ফেলে। যখন তারা নৌকার কাছে আসে, তখন বেন এবং ক্যাসি তাদের দুজনকে নৌকায় টেনে তোলে। নৌকায় টম তার মেয়ে ক্যাসির ওপর অনেক রেগে যায়। সে বলে, তোমার মনোযোগ কোথায় ছিল? আমি তোমাকে বলেছিলাম তোমার মা যখন সাঁতার কাটতে সমুদ্রে যাবে তখন তার উপর নজর রাখতে হবে। ক্যাসি বলে, আমি হেডফোন লাগিয়েছিলাম, সেজন্য শুনতে পাইনি। তখন টম সবাইকে কড়া হুঁশিয়ারি দেয়। সে জানায় এখন থেকে কেউ না জানিয়ে আর সাঁতার কাটতে যাবে না। তারা সবাই টমের সাথে একমত হয়। এখন রাত হতে চলেছে, তাই তারা সবাই বেনের জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু করে। রাতে জন্মদিন উদযাপন করার পর ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে একটা ভিডিও কল পায়। ক্যাসি তাকে বলে তারা সবাই নৌকায় অনেক মজা করছে, কিন্তু তার প্রেমিক ক্যাসিকে বলে তোমাদের সকলের দ্রুত ভূপৃষ্ঠে আসা উচিত। ক্যাসির বয়ফ্রেন্ড আরও তাকে জানায় এখানে টিভিতে নিউজ দিয়েছে যে খুব বড় কিছু ঘটতে চলেছে, যা পুরো বিশ্বের জন্য খুবই অস্বাভাবিক হবে। এটা শুনে ক্যাসি লক্ষ্য করে তার প্রেমিকের পেছনের শহরে একটা বিশাল ঝড় বইছে। এইটা দেখার পর সে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ সে সময় তারা মোটেও নিরাপদ জায়গায় ছিল না। সে তার বয়ফ্রেন্ডের সাথে আরও কথা বলতে থাকে, কিন্তু হঠাৎ তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে গিয়ে তার মা বাবাকে এই কথা জানায়। এরপরেই তারা তাদের নৌকার সবকিছু চেক করতে শুরু করে। চেক করার সময় তারা লক্ষ্য করে তাদের নৌকার চারপাশে অনেক তিমি এবং হাঙর ঘোরাফেরা করছে, অথচ এই এলাকায় তিমি বা হাঙর একেবারেই পাওয়া যায় না। সেই কারণেই তিনি জানতেন যে তিমি এবং হাঙররা ভয়ানক ঝড় আসার আগেই এমন করে। তারা ইতিমধ্যেই ভয়ানক ঝড় আসার কথা বুঝতে পেরেছিল। তারা কিছু করার আগেই তাদের নৌকায় একটা বিশাল ধাক্কা খায়। তারা সবাই খুব ভয় পেয়ে যায়। টম বুঝতে পারে একটা বিশাল প্রাণী নৌকার নিচে আঘাত করেছে। টম এটি পরীক্ষা করতে জলে নেমে যায়। সে দেখতে পায় নৌকার নিচে একটা বিশাল গর্ত হয়েছে, যা একটা বিশাল বড় হাঙর দ্বারা তৈরি হয়েছে। এটি পরীক্ষা করার পরে যখন টম ফিরে আসে, তখন তার কাঁধে খুব গভীর ক্ষত হয়েছে। এটি দেখে জুলি তার ক্ষতগুলিতে সেলাই দেয়। এখানে টম তার পরিবারকে বলে হাঙরের কারণে ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আমরা নৌকাটিকে আর এগিয়ে নিতে পারবো না। তখন তারা সকলেই সমুদ্রের মাঝখানে আটকে পড়ে যায়। তাদের কাছে এখন একটা মাত্র উপায় আছে, তা হলো সাহায্যের জন্য কাউকে ডাকা। তখনই ক্যাসি বাইরে এসে সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে, তবে তখনও মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। এই পরিস্থিতিতে তারা সবাই খুব চিন্তায় পড়ে যায়, কারণ হঠাৎ করেই সব যোগাযোগের পথ বন্ধ হয়ে গিয়েছিল। এই কঠিন সময়ে টম তার খাবারের জিনিসপত্র পরীক্ষা করে। তাদের কাছে কেবল 4 দিনের খাবার মজুদ ছিল, তবে তাদের বেঁচে থাকার একটা ছোট্ট আশা ছিল, কারণ যে পথে জাহাজ আসা যাওয়া করে সেই পথেই তারা আটকে আছে।
এই নিয়ে যখন তারা সবাই কথা বলছে তখনই হঠাৎ তারা বাইরে থেকে একটা বিকট আওয়াজ শুনতে পায়। এরপরে তারা বাইরে গিয়ে দেখে একটা বড় মিটারয়েড তাদের দিকে এগিয়ে আসছে। এই বিপদ থেকে বাঁচতে টম দ্রুত তার নৌকার ইঞ্জিন চালু করে, কিন্তু সে জানতো যে সে যদি ইঞ্জিন চালু করে তবে তার নৌকাটি ধ্বংস হয়ে যাবে, আর তাই ঘটেছিল। তার নৌকার ইঞ্জিন সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে তাদের কাছে কোনো বিকল্প ব্যবস্থাও নেই। সে যদি ইঞ্জিন চালু না করত আর নৌকাটিকে যদি সামনের দিকে না চালাতো তাহলে উল্কাপিণ্ডটি সরাসরি তাদের সাথে ধাক্কা খেত। তারপর টম দেখতে পায় যে আকাশ থেকে পড়া বস্তুগুলি আসলে উপগ্রহ, আর সেই কারণেই হঠাৎ করে রেডিও এবং টেলিফোন সিগন্যাল কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা সবাই এই দুর্ঘটনা থেকে পুরোপুরি সেরে ওঠেনি। ঠিক তখনই আবারও একটা উল্কাপিণ্ড তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার তাদের নিজেদের বাঁচানোর জন্য আর কোনো কিছুই করার উপায় ছিল না। সেই কারণে তারা নৌকার নিচে গিয়ে লাইফ জ্যাকেট পরে, যাতে নৌকাটি ডুবে গেলেও তারা পানিতে ডুবে না যায়। যখন তারা সবাই নৌকার ভেতরে ছিল তখন নৌকাটি খুব জোরে কাঁপতে থাকে। তারা সবাই বুঝতে পারে এখন তারা আর বাঁচতে পারবে না। এরপর হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পায়। শব্দটা এতই বিকট ছিল যে তারা সবাই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তারা জ্ঞান ফিরে পেয়ে দেখতে পায় তারা এখনো বেঁচে আছে। তবে আশ্চর্যের বিষয় হলো তাদের নৌকার ভেতরে অনেক ছোট বড় গর্ত হয়ে গিয়েছে, কিন্তু ভেতরে পানি ঢুকছে না। যখন পুরো পরিবার তাদের নৌকা থেকে বেরিয়ে বাইরে তাকায় তখন তারা সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তারা দেখতে পায় তাদের নৌকার নিচে কোনো পানিই নেই। তাদের চারিপাশে শুধু মাটিতে মাছ পড়ে আছে, আর তাদের নৌকাটি গিয়ে পৌঁছেছিল একটা নির্জন পাহাড়ি এলাকায়। যেন এই মানুষগুলো এবার অন্য জগতে চলে এসেছে। এই জায়গাটি সম্পূর্ণ বদলে গিয়েছে। গত রাতে পর্যন্ত যেখানে পানি ছিল সেখানে এখন উঁচু পাহাড় আর গর্তের মতো দেখা যাচ্ছে। তারা সবাই দ্রুত বুঝতে পারে তারা কোনো মরুভূমিতে নয়, বরং এখনও সমুদ্রের মাঝখানেই রয়েছে। কেবল সমুদ্রের সমস্ত জল এখান থেকে অন্য কোথাও সরে গিয়েছে। এখন টম দ্রুত তার কম্পাস বের করে দিক নির্দেশনা করতে শুরু করে। দিক নির্দেশনা করে সে বুঝতে পারে যে পৃথিবীতে অবশ্যই কিছু সমস্যা হয়েছে। পৃথিবীর মেরুগুলি পরিবর্তিত হয়েছে। উত্তর মেরু দক্ষিণ মেরুর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যা দক্ষিণ মেরুর পরিবর্তে উত্তরে চলে গিয়েছে। আর এই কারণেই আগে যেখানে মানুষ বসবাস করত এখন সেখানে সমস্ত সমুদ্রের জল চলে গিয়েছে, আর যেখানে সমুদ্র ছিল সেই জায়গাটা এখন পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আর সে কারণেই আগে যেখানে মানুষ বসবাস করত এখন সেখানে সমস্ত সমুদ্রের জল চলে গিয়েছে, যার কারণে এখন সমুদ্রের জায়গায় ভূমি তৈরি হয়েছে। এই জিনিসটি জানার পর তারা সবাই অবাক হয়ে যায়। টম তাদের আরও একটা আশ্চর্যজনক কথা বলেছিল। সে জানায় এই সমস্ত মাটিতে যারা বেঁচে ছিল তারা এখন মারা গিয়েছে। এটি শুনে ক্যাসি খুবই কষ্ট পায়। সে দৌড়ে কেবিনে চলে আসে, কারণ সে জানতে পারে তার প্রেমিকার এই পৃথিবীতে নেই। অন্যদিকে জুলি অবশিষ্ট খাবার সংগ্রহ করতে শুরু করে, আর বেন তার জন্মদিনের সমস্ত বেলুন বাতাসে উড়িয়ে দেয় যাতে কেউ বেঁচে থাকলে তাদের কাছে আসতে পারে। এরপর টম রেডিওর মাধ্যমে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে ভালো করেই জানে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে তারা কোনো সাহায্য পাবে না, কিন্তু আশ্চর্যজনকভাবে সে সাড়া পায়। তাদেরকে সাড়া দিয়েছিল ন্যাটো নামে একজন ক্যাপ্টেন, এবং তিনিও এখন সমুদ্র পরিবর্তনের গল্পটি জানতেন, কারণ তিনিও টমের পরিবারের মতো তার সাবমেরিনে ছিলেন। টম ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে এই পরিস্থিতিতে এখন আমাদের কি করা উচিত। এখানে ক্যাপ্টেন তাদের এমন কিছু জানান যা শুনে তাদের পায়ের নিচের মাটি সরে যায়। ক্যাপ্টেন টমকে বলেন পৃথিবীর মেরুগুলি প্রায় 1 সপ্তাহের মধ্যে তাদের আসল অবস্থানে ফিরে আসবে। এর মানে হলো 1 সপ্তাহ পরে সমুদ্র তার জায়গায় ফিরে আসবে, আর সেই সময় এর ঢেউ এতটাই বিপজ্জনক হবে যে তারা টিকতে পারবে না। এই কারণেই ক্যাপ্টেন টমকে বলে তিনি সাবমেরিনের মধ্য দিয়ে বেঁচে যাবেন, কিন্তু টমদের কিছু একটা ব্যবস্থা করা উচিত। তাদের উঁচু কোনো জায়গা খুঁজে সেখানে চলে যাওয়া উচিত, কারণ উঁচু কোনো জায়গায় গেলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। এই কথা শুনে জুলি তৎক্ষণাৎ তার সন্তানদের জিনিসপত্র গুছিয়ে নেওয়া শুরু করে। টম ক্যাপ্টেনকে বলে তোমার সাবমেরিনের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা তো বেশি, তাহলে তুমি কি আমার পরিবারকে রাখবে? ক্যাপ্টেন বলে অবশ্যই ভাই, আমি এটা করতে চাই, কিন্তু আমি এটা করতে পারছি না, কারণ আমার সাবমেরিনের ভেতরে 2 জন লোক মারা গিয়েছে, আর এখানে মাত্র 2 জন লোকের জন্যই জায়গা আছে। আমি একজনকে রাখতে পারি। আর এখানে টম ক্যাপ্টেনকে অনুরোধ করে সে যেন তার 2 সন্তানকে কোনোভাবে রাখে, বিনিময়ে সে তাকে সব খাবার দিয়ে দেবে। এরপর ক্যাপ্টেন তার কথায় রাজি হয়। এবার ক্যাপ্টেন ম্যাপে টমকে তার অবস্থান ম্যানুয়ালি ব্যাখ্যা করেন। এরপর টম সেই সাবমেরিনের অবস্থান সম্পর্কে জেনে তার স্ত্রীকে বলে আমরা মাত্র 2 দিনের মধ্যে সেখানে পৌঁছাতে পারবো, অর্থাৎ এই সমুদ্রের জল ফিরে আসার আগে আমরা নিরাপদেই আমাদের সন্তানদের সেখানে নিয়ে যেতে পারবো, আর এইভাবেই আমাদের 2 সন্তানের জীবন আমরা বাঁচাতে পারবো। পরের দিন সকালে পুরো পরিবার তাদের যাত্রার জন্য প্রস্তুত ছিল। তারপর টম দূর
দূর থেকে দেখতে পায় এক অদ্ভুত লোক তার কুকুর নিয়ে তাদের দিকেই আসছে। টম দেখতে পায় যে লোকটি আহত, তাই টম তাকে সাহায্য করতে চেয়েছিল। সে একটা পানির বোতল নিয়ে তার কাছে যায়। টমের পানি পান করার পর তাকে ধন্যবাদ জানানোর পরিবর্তে এই লোকটি তাকে আক্রমণ করে বসে। দূরে দাঁড়িয়ে থাকা জুলি এটি দেখতে পায়। লোকটি তার কাছে পড়ে থাকা একটা ছুরি দিয়ে টমকে আক্রমণ করে, আর টম সেখানেই মারা যায়। এরপর লোকটি জুলির দিকে এগিয়ে যায়। এখন সে তার স্বামীকে বাঁচাতে পারেনি, তাই সে দ্রুত বোর্ডের ভেতরে গিয়ে তার 2 সন্তানকে কেবিনে আটকে রাখে। তারপর সে ক্যাসিকে একটা ফ্লেয়ার বন্দুক দিয়ে তাকে বলে যখন সে খুব খারাপ পরিস্থিতিতে পড়বে তখন যেন এটি ব্যবহার করে। তারা যখন এই বিষয়ে কথা বলছিল তখনই লোকটি নৌকার কাছে পৌঁছে যায়। তার হাত থেকে বাঁচতে জুলি বাথরুমের ভেতরে চলে যায়। তারপর খুনি তাদের নৌকায় তল্লাশি করতে শুরু করে। খুনি এখানে কিছু খাবার খুঁজে পায়। সে খাবারের উপর একদম ঝাঁপিয়ে পড়ে, যেন সে বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত। খাবার খাওয়ার পর সে জুলিকে খুঁজতে খুঁজতে সোজা কেবিনে যায়, কিন্তু কেবিনে গিয়ে সে জানতে পারে শব্দ যেখান থেকে আসছে সেখানে কেউ নেই। আসলে জুলি নৌকার গর্ত দিয়ে ইতোমধ্যেই সেখান থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু সেই লোকটির কুকুর জুলিকে দেখে তার উপর ঘেউ ঘেউ করতে শুরু করে। এখন জুলি কুকুরটিকে চুপ করানোর জন্য তাকে হত্যা করতে বাধ্য হয়। তারপর নৌকার নিচে সে লুকিয়ে পড়ে। খুনি বাইরে তাকিয়ে দেখে কুকুরটি মৃত, তাই সে বুঝতে পারে জুলি নৌকা থেকে নেমে গিয়েছে। তারপর সে জুলিকে ধরার জন্য নৌকা থেকে নেমে আসে। জুলি খুনিকে দেখে ভাঙা কাঁচের মধ্য দিয়ে আবারও নৌকার ভেতরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর জুলি সেই লোকটির হাতে ধরা পড়ে যায়। সে তার চুল ধরে তাকে মারতে শুরু করে। জুলি কোনোভাবে নিজেকে বাঁচানোর জন্য খুনির সাথে লড়াই শুরু করে। ক্যাসি কেবিন থেকে এইসব দেখছিল। ক্যাসি এখন মনে করে ফ্লেয়ার বন্দুকটি ব্যবহার করার জন্য এখনই উপযুক্ত সময়, তাই সে ফ্লেয়ার বন্দুক থেকে গুলি চালায় যাতে লোকটি ছিটকে পড়ে যায়, কিন্তু তার খুব বেশি কিছু হয় না। তবে তারা এখন পালানোর সুযোগ পায়। এদিকে ফ্লেয়ার গুলির কারণে নৌকায় আগুন ধরে যায়। জুলি তার 2 সন্তানকে বাঁচাতে দ্রুত নৌকা থেকে বেরিয়ে আসতে থাকে। নৌকা ছেড়ে যাওয়ার সময় খুনি আবার জুলিকে আক্রমণ করে, কিন্তু এবার জুলি তাকে লাঠি দিয়ে তাকে পেছনে ফেলে দেয়। বাইরে যাওয়ার পর ক্যাসি এবং বেন তাদের বাবার মৃতদেহ দেখে কাঁদতে শুরু করে। বেন তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করে। সে বলে যদি আমি ওই বেলুনগুলো ছেড়ে না দিতাম তাহলে এই লোকটা কখনো এখানে আসতে পারতো না। জুলি তার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছিল। এদিকে খুনি আবারও তাদের জ্বলন্ত নৌকা থেকেই বেরিয়ে আসতে থাকে। এটি দেখে জুলি মনে করে এখন তাদের জন্য এই জায়গাটা আর নিরাপদ নয়, তাই সে তার 2 সন্তানকে নিয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই তাদের জ্বলন্ত নৌকায় বিস্ফোরণ ঘটে। দৌড়ানোর পর তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা একটা পাহাড়ের আড়ালে বিশ্রাম নেয়, কারণ তাদের মনে হয়েছিল খুনি হয়তো এখানে তাদের তাড়া করা ছেড়ে দিয়েছে। বেন এখানেও কাঁদছিল। ক্যাসি তাকে পান করার জন্য পরিষ্কার জল দেয়, কিন্তু বেন জল খেতে অস্বীকার করে। জুলি তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে যে এটা তার দোষ নয়। সে বলে তুমি তো সাহায্য করার জন্য বাতাসে বেলুন ছুঁড়েছিলে। এটা বলার সাথে সাথে জুলি আবারও দেখে খুনি এখনো তাদের অনুসরণ করছে। এখন 3 জনেই দ্রুত খুনির হাত থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর পর তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু যখনই তারা পেছন ফিরে তাকায় তারা দেখে খুনি তখনও তাদেরকে অনুসরণ করছে। এখন তারা আর থামে না, তারা দৌড়াতে থাকে এবং দৌড়ে দৌড়ে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে বিষাক্ত জল ছিল। যদি এই বিষাক্ত জল দিয়ে তারা এগিয়ে যায় তাদের বিপদ হতে পারে, কিন্তু তারপরেও জুলি তার সন্তানদের এখান থেকে যেতে বলে। এই বিষাক্ত অ্যাসিডের সংস্পর্শে আসার পর বেনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন জুলি বুঝতে পারে যে বেনের পানি তৃষ্ণা লেগেছে। তার কাছে শুধুমাত্র সামান্য পানি ছিল। এই সামান্য পানি দিয়ে তার তৃষ্ণা মেটেনি। ক্যাসি এখানে এসে একেবারে ভেঙে পড়ে। সে বলে আমরা সবাই যেদিকে যাচ্ছি সেখানে সাবমেরিন তো নাও থাকতে পারে, কিন্তু জুলি তার কথা মতো তাকে কাজ করতে বলে আর ধমক দেয়। এরপর জুলি বলে আমরা এগিয়ে যাব এবং আমি তোমাদের জীবন বাঁচাবো। জুলির অনুরোধে তারা আবার হাঁটা শুরু করে এবং এগিয়ে যাওয়ার সাথে সাথে তারা একটা বিমান দেখতে পায় যা বহু বছর আগে ধ্বংস হয়ে সমুদ্রে পড়ে গিয়েছিল। তারা বিমানের ভেতরে বিশ্রাম নেয়। এদিকে জুলি গত রাতে তোলা পারিবারিক ছবির দিকে শেষবারের মতো তাকায়। তারা ছবিটি দেখার পর সকলেই টমের কথা মনে করে। তারা 3 জন বিশ্বাসই করতে পারছিল না যে একদিনে তাদের সাথে এত কিছু ঘটে গেল। এখন বেশ রাত হয়ে গেছে। ক্যাসি এবং বেন ঘুমিয়েছিল। তখন কারো কণ্ঠস্বরে ক্যাসির ঘুম ভেঙে যায়। তারপর ক্যাসি বাইরে এসে দেখে সেই খুনি এখনো তাদের অনুসরণ করছে। এখন যে কোনো মূল্যে এই খুনির হাত থেকে তাদের আগে বাঁচতে হবে। সেই কারণেই ক্যাসি সেই জায়গায় বসে ঘুমের ভান করে। খুনি মনে করে সে ঘুমাচ্ছে, তাই আক্রমণ করতে আসে। জুলি সুযোগ পেয়ে পেছন থেকে খুনিকে আক্রমণ করে। এবার জুলি খুবই রেগে যায়, তাই তাকে সোজা উপরে পাঠিয়ে দেয়। এখন থেকে তারা নিরাপদ, তাই জুলি শান্তিতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে খুনির দেহ খুব খারাপ অবস্থায় রয়েছে।
কোনো এক প্রাণী তাকে টুকরো টুকরো করে কেটে ভেতর থেকে ফাঁকা করে দিয়েছে, যা দেখে তারা বুঝতে পারে যে আশেপাশে অনেক বিপজ্জনক প্রাণী রয়েছে আর তাদের দ্রুত ক্যাপ্টেনের সাবমেরিনের জায়গায় পৌঁছাতে হবে। জুলি তার মানচিত্রের দিকে তাকিয়েছিল। অন্যদিকে বেন জলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। সামনে সে জল দেখতে পায়, তাই কোনো চিন্তা না করে সে জল পান করতে শুরু করে। আর সে যে জল পান করছে, জুলি সেই পুকুরটির পানি বিষাক্ত বলে তাদের বলেছিল, কিন্তু বেন এতই তৃষ্ণার্ত ছিল যে সে জুলির কথা শুনতেই পায়নি। জুলি তাকে দেখে দৌড়ে গিয়ে তুলে ফেলে, কিন্তু ততক্ষণে সে প্রচুর জল পান করে ফেলে। কিছুক্ষণ পর বেন অসুস্থ হয়ে পড়ে, যার জন্য সে হাঁটার মতো অবস্থায় আর থাকে না। তাই জুলি এবং ক্যাসি সেখানে একটা ঘর তৈরি করে ফেলে আর সেখানেই তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর জুলি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে বাইরে এসে দেখতে পায় অনেকগুলো কাঁকড়া তাদের দিকে এগিয়ে আসছে। তারা জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। একটু এগিয়ে যাওয়ার পর দূরে একটা খুব বড় জাহাজ দেখতে পায়। এটি একটি মালবাহী জাহাজ ছিল, যার ভেতরে ছিল অনেক কন্টেনার। এই কন্টেনারগুলিতে অনেক লোক আশ্রয় নিয়েছিল, কিন্তু তারা তিনজনকে দেখা মাত্রই কন্টেনারের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে তারা এই তিনজনকে দেখে পালিয়ে যায়নি, বরং কাঁকড়াগুলো তাদেরকে তাড়া করছিল। তাই তারা দ্রুত কন্টেনারের ভেতরে চলে গিয়েছিল। এরপর জুলি দুই সন্তানকে নিয়ে কন্টেনারের কাছে গিয়ে দরজা খোলার জন্য অনুরোধ করে, কিন্তু তারা কেউ দরজা খোলে না। অন্যদিকে কাঁকড়ার বিশাল বাহিনী তাদের পিছনে ছিল। এখন তাদের কাছে আর কোনো উপায়ই ছিল না। তাই জুলি এবং তার দুই সন্তান কন্টেনারের উপরে ওঠার সিদ্ধান্ত নেয়। প্রথমে তার দুই সন্তানকে কন্টেনারে ওঠায়। তারপরে জুলি উপরে ওঠার সময় একটা কাঁকড়া এসে তার পায়ে কামড় দেয়, তবে কোনোভাবে সে তার পা থেকে কাঁকড়া ছাড়িয়ে উপরে উঠে যায়। এখন জুলি তার স্কার্ফ দিয়ে তার ক্ষতস্থান ব্যান্ডেজ করে। এরপর সে অজ্ঞান হয়ে যায়। ক্যাসি এবং বেন কাঁকড়াগুলো কন্টেনারের ভেতরে ঢুকে পড়ার সময় দেখতে পায়। ভেতরে গিয়ে কাঁকড়াগুলো লোকদের উপরে আক্রমণ করে। তারা তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে সেই কাঁকড়াগুলোকে মারার চেষ্টা করছিল, কিন্তু কাঁকড়াগুলোর সংখ্যা এতই বেশি ছিল যে তারা পেরে ওঠে না। অবশেষে কাঁকড়াগুলো কন্টেনারের ভেতরে থাকা সবাইকে মেরে ফেলে। পরের দিন সকালে জুলির জ্ঞান ফিরে আসলে দেখে তার দুই সন্তান সেখানে নেই। এটা দেখে জুলি ভীষণ ভয় পেয়ে যায়। জুলি ভাবে হয়তো তার সন্তানদের কিছু একটা হয়ে গিয়েছে, কিন্তু তারপর অনেক দূরে দেখতে পায় ক্যাসি এবং বেন আসছে। আসলে তারা খাবার এবং অস্ত্রের সন্ধানে বেরিয়েছিল, আর সেই সময় কাঁকড়াগুলো সেখানে ছিল না। বেন এসে কন্টেনারের ভেতরে মৃত মানুষদের অস্ত্র সংগ্রহ করে, যাতে তারা নিজেদের সুরক্ষা করতে পারে। সেখানে কিছু খাবারও তারা খুঁজে পায়। এরপর জুলি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। জুলি তাকে জানায়, এখানে আমাদের উপর কাঁকড়া আক্রমণ করেছে। ক্যাপ্টেন বলে, এই প্রাণীগুলো আমাকেও আক্রমণ করেছে, এখন আমি গুরুতর আহত। সে জুলিকে আরো বলে, সমুদ্রের জল খুব শীঘ্রই তার জায়গায় ফিরে আসবে, সেই কারণেই এই সমুদ্রের প্রাণীগুলি আবার এখানে ফিরে আসতে শুরু করেছে। এই কথা শুনে জুলি কাঁদতে শুরু করে, কারণ তারা জানতো না যে সাবমেরিনে পৌঁছানোর জন্য কোন দিকে যেতে হবে। সারা রাত দৌড়াদৌড়ি করার সময় তাদের মানচিত্র কোথাও পড়ে গিয়েছিল। এই জন্য ক্যাপ্টেন তাদের পথ সহজে চেনার জন্য বাতাসে একটা ফ্লেয়ার বন্দুক ছোড়ে। ভাগ্যক্রমে বেন এটি দেখতে পায়, কিন্তু সেই জায়গাটি তাদের থেকে অনেক দূরে মনে হচ্ছিল। তারা দ্রুত সাবমেরিনের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছানো তাদের জন্য প্রায় অসম্ভব মনে হচ্ছিল, কারণ সেখানে পৌঁছানোর জন্য তাদের পাথুরে পথ অতিক্রম করতে হবে। আর সেই পথ অতিক্রম করতে তাদের আবারও সেই কাঁকড়াগুলির মুখোমুখি হতে হবে, যা তাদের জীবন কেড়ে নিতে পারে। এদিকে ক্যাসির তার মায়ের জন্য খারাপ লাগে, কারণ ক্যাপ্টেনের কাছে তো মাত্র দুজন থাকতে পারবে, তার মাকে তারা রাখতে পারবে না। তাই তারা মাকে নিয়ে চিন্তা করে, কেননা কিছুক্ষণের মধ্যে জল আসতে চলেছে। জুলি ক্যাসিকে জানায় তাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমরা যখন সবাই সাবমেরিনে পৌঁছাবো তখন আমরা সেখানে গিয়ে সিদ্ধান্ত নেব যে আমাদের কি করতে হবে। এই বলেই এগিয়ে যেতে থাকে। সেখান থেকে এগিয়ে যাওয়ার সময় তাদের ভাগ্য আবার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। সেখানে একটা ভূমিধস হয় আর জুলির সামনে একটা বিশাল পাথর পড়ে যায়। জুলি ছিল পেছনে, যার জন্য সে আটকে যায়। তারপর ক্যাসি তার মাকে ছাড়া এগিয়ে যেতে চাইছিল না, কিন্তু সে তার মেয়েকে শপথ করায় সে যেন যে কোনো মূল্যে নিজেকে এবং তার ভাইকে বাঁচায়। এখন সেই কারণেই ক্যাসি তার ভাইকে নিয়ে এগিয়ে যেতে শুরু করে। তারপর যখন তারা সাবমেরিনে পৌঁছায় তখন তারা সেখানে কাউকে খুঁজে পায় না। তারা দুজনে জোরে জোরে সাবমেরিনের দরজায় ধাক্কা দিতে শুরু করে। তারপর পেছন থেকে ক্যাপ্টেন এসে হাজির হয়, যিনি গুরুতর আহত ছিলেন। ক্যাপ্টেন তাদের জানায় সাবমেরিনে 3 জন লোক বসতে পারে, আর আমার অবস্থা এখন খুবই খারাপ, আমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, আর আমি যদি সাবমেরিনে বসে জল এড়িয়ে ভূপৃষ্ঠে পৌঁছাই তবুও আমি বাঁচতে পারবো না। এই কথা শুনে কেসি দ্রুত তার মায়ের দিকে হাঁটতে শুরু করে। দেখা যায় সেই কাঁকড়াগুলির বন্যাও তাদের দিকে আসতে শুরু করেছে, যেখানে জুলি নিজেকে বাঁচানোর চেষ্টা করে বন্দুক দিয়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার গুলিও শেষ হয়ে যায়। এখন কাঁকড়াগুলি এসে তাকে আক্রমণ করার আগেই ক্যাসি এসে তাকে হাত বাড়িয়ে সেখান থেকে তুলে ফেলে। তারা দ্রুত দৌড়ে সাবমেরিনের কাছে পৌঁছায়। তারা বেশি সময় নষ্ট করে না, ঢুকে যায় সাবমেরিনের মধ্যে।
সেই বিপজ্জনক কাঁকড়াগুলিও তাদের অনুসরণ করে। তারপর তারা দেখতে পায় একটা বিশাল এবং ভয়ঙ্কর সমুদ্রের ঢেউ তাদের দিকে আসছে, যা বেশ কয়েকশো মিটার উঁচু ছিল। এটি দেখতে খুবই বিপজ্জনক ছিল। ঢেউ এসে তাদের সাবমেরিনকে প্রচন্ড জোরে আঘাত করে এবং সাথে সাথেই তারা অজ্ঞান হয়ে যায়। জুলি যখন জ্ঞান ফিরে পায় তখন সে অবাক হয়ে যায়। সে দেখে সাবমেরিনটি জলে নেই, বরং সমুদ্রের সেই বিশাল ঢেউ তার সাবমেরিনটিকে ভাসিয়ে নিয়ে গেছে। সাবমেরিনটিকে এমন একটা শহরে নিয়ে গিয়েছে যা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এটি দেখে জুলি স্পষ্ট বুঝতে পারে যে পৃথিবী থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়।